চান্স পাইছে আমাদের সবার জন্যই 14 ফেব্রুয়ারি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে ইন আওয়ার লাইফ এন্ড ইট উইল অলওয়েজ 14ই বি ওয়ান ফেব্রুয়ারি অফ না দ্য ভাই, মাইল 14ই ফেব্রুয়ারি না, 14ই ডিসেম্বর। বিএনসি ভাই ড্রিম কাইন্ড অফ মেয়েদের, আমার না। আচ্ছা, গুলো। তো হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে সবসময় ফার্স্টই হইতাম। আমি এইচএসসি লাইফে মানে আমি অ্যাডমিশন পড়া সেরকম একটা করি নাই বলতে গেলে। আমি হচ্ছে এইচএসসি লাইফে পড়াশোনা আগাইছিলাম যে আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইটজিনি কর্তৃক আয়োজিত স্বপ্নজয়ের গল্পগাথার প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রইসুল ইসলাম জিয়ন, পড়াশোনা করছি মুক্তা মেডিকেল কলেজ। আমাদের সাথে আছে এবছর 25-26 মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 42তম হওয়া আমাদের আজকের প্রোগ্রামের দ্য স্টার, নান আদার দেন সঞ্জিদা কাউসার। হাই, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে পরিচয় আমার দিয়ে দিয়েছো। আমি এবার জাতীয় মেধায় 42তম হয়েছি এবং আমি বিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করেছি। ভিএনসি ভাই ড্রিম কাইন্ড অফ মেয়েদের, আমার না। তার আচ্ছা, স্কুলও তো দেন লেজার টাইম কিভাবে কাটাচ্ছ এই 2-3 মাস, বলো। এই নাকি যাচ্ছে পড়াশোনা চলছে? আলহামদুলিল্লাহ। এই এখন এমনি জাস্ট রিল্যাক্স করতেছি, আহামরি কিছু না, মাঝখানে একটু ঘোরাফেরা করতেছি আর ফ্রেন্ডের সাথে এমনি কথাবার্তা, ওভারঅল রিল্যাক্স করতেছি এটাই। আচ্ছা, ওকে। সো অ্যাজ ফার অ্যাজ আই নো, তুমি হচ্ছে গিয়ে একদম ছোটবেলা থেকে খুব নার্ড বা টপার টাইপ স্টুডেন্ট। সো তোমার গ্রাফটা অলওয়েজই হইতেছে অনেক উপর দিক থেকে একদম পুরা একদম সোজা। সো একটা হইতেছে ফাদার অফ মেডিসিন, একটা হইতেছে কি তোমার উক্তি আছে যে ওয়ার এভার দ্য মেডিসিন ইজ লাভ দ্যার ইজ আ লাভ অফ হিউম্যানিটি। সো তোমার কি হচ্ছে গিয়ে মানে ছোটবেলা থেকে হিউম্যানিটির প্রতি এই লাভটা থেকে কি মানে ডাক্তার হওয়ার ইচ্ছা হইছে, নাকি হচ্ছে গিয়ে অন্য কোনো রিজন আছে? আম, আমার অনেস্টলি আমার ফ্যামিলিতে ডাক্তার আছে, আমার আব্বু আম্মু ডাক্তার। এর জন্য দেখা গেছে ছোটবেলা থেকে যখন আর কি টিচাররা যখন বলতো বা মানুষেরা যখন বলতো যে বড় হয়ে কি হইতে চাও, তো তখন আমি বাই ডিফল্ট আমি বলতাম যে বড় হয়ে ডাক্তার হইতে চাই। বাট দ্যাট ওয়াজ নট রিয়েলি আ ভেরি কনক্রিট উইশ। আমার মানে এরকমই ছিল যে আমি যখন 9-10-এ উঠবো, আমি যখন সায়েন্সের সাবজেক্টের সাথে পরিচিত হব, তখন আমার যেদিকে আকর্ষণ কাজ করবে আমি তখন সেই দিকেই যাবো। তো যখন আমি লাইক 9-10-এর দিকে উঠছি, তো তখন হচ্ছে আমার বায়োলজি ভালো লাগছে। প্লাস অনেস্টলি আমার আমি যে মেডিসিনই পার্সু করবো এটার পিছনে আমার আরো কিছু কারণ ছিল, যেটা একটু বেশি ফিলোসফিক্যাল লাগতে পারে। ইটস লাইক যে করোনার ঘটনাগুলা, এন্ড দেন হ্যাঁ, হ্যাঁ, ওই সময় লাইক প্যালেস্টাইনের অনেক ঘটনা স্টাফ ছিল, অনেক কিছু আর কি আমাকে প্রভাবিত করছে। আফটার এন্ড দেন আই ডিসাইডেড যে না, আমি মেডিকেল লাইনেই যেতে চাচ্ছি। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, সো তোমার হচ্ছে গিয়ে মানে ছোটবেলা থেকে তোমার গ্রাফটা যতদূর আমি শুনছি বললামই যে অনেকটা স্মুথ ছিল। সো আসলে কি হচ্ছে, তুমি সবসময় হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হইতা এরকম কিছু? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে সবসময় ফার্স্টই হইতাম। আমি হচ্ছে ছোটবেলা থেকে আমি ফার্স্টই ড্রিম। হইতাম। আচ্ছা, ওকে। সো দেন আমাকে হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে হইতেছে ফার্স্টে আলোচনা করি। সেটা হচ্ছে গিয়ে, ধরো তুমি যখন এইচএসসি ফেজে আসছো, এইচএসসি ফেজে আসার পর থেকে তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন কত মানে কখন থেকে শুরু করছিলা? আমার ক্ষেত্রে যেটা হইছে সেটা আমি বলি। আমি হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট মানে আমি এসএসসি তে কম্পারেটিভলি হচ্ছে গিয়ে মানে আমার যতটুকু হচ্ছে ক্যালিবার ছিল আমি ওই অনুযায়ী রেজাল্ট করতে পারি নাই সামহাও। আমি হচ্ছে গিয়ে এইট জেনির ডকুমেন্টারিতেও বলছিলাম যে আমার কাছে মানে বোর্ড এক্সাম গুলার যে হচ্ছে বেঞ্চমার্ক, এটা নিয়ে এখন একটা কোশ্চেন আছে। আমি সামহাও এসএসসি পরীক্ষা ইংলিশে এ প্লাস মিস করি। দ্যাটস ওয়াই খুলনার সবার হচ্ছে স্কুল লাইফ থেকে একটা ড্রিম থাকে যে হচ্ছে এমএমসিটি কলেজে চান্স পাবে, আনফরচুনেটলি আমি সেটা পাই না। সো আমার খুব একটা মোটিভেশন কাজ করে ওই টাইমটাতে, আমি যখন হচ্ছে সিটি কলেজ মিস করে সুন্দরবনে হচ্ছে অ্যাডমিট হই। বাট মোটিভেশনটা টু বি ভেরি অনেস্ট 2 থেকে 3 মাস লাস্ট করে, আমি আবার পড়াশোনা ছেড়ে দিই। আমি হচ্ছে প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতাম, ডিবেটিং করতাম, খেলাধুলা করতাম, সারাদিন মাঠে পড়ে থাকতাম, নাইলে কোনো ফেস্ট। তোমার কথা কি মিউট হয়ে গেছে মনে হয়? একটু মাইকটা দেখো। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা কোন পর্যন্ত শুনতে পাইছো? ওই যে তুমি মাঠে পড়ে থাকতা এন্ড হ্যাঁ, অনেক হ্যাঁ, okay, okay. এক্সট্রা Then এক্সাম আমি করতা। সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে আমার মোটামুটি একটা রিয়ালাইজেশন আসে যে না, আমার হইতেছে এটলিস্ট পড়ার টেবিলে ফিরে আসতে হবে, নাইলে আমার অবস্থা আবার সেম রকম হবে। সো আমি মোটামুটি ফার্স্ট ইয়ারের লাস্টের থেকে ইয়ারলি পরীক্ষার আগে থেকে টুকটাক পড়াশোনা শুরু করি, এন্ড অ্যাডমিশন প্রেপ ওই টাইম থেকে হালকা হালকা নিতে শুরু করি। মানে আমার সবসময় এইচএসসি পড়াশোনা করতে খুব বোরিং লাগতো, বাট আমি অ্যাডমিশন পড়তে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সো তোমার ক্ষেত্রে আসলে মানে স্টোরিটা কেমন ছিল?
সো ব্যাক টু দ্য কোশ্চেন যে অনেস্টলি ওই যে ওই এইচএসসি পড়াতে বোর্ডম এবং অ্যাডমিশনের পড়া একটু ইন্টারেস্ট থাকা এই জিনিসটা আমার ক্ষেত্রেও ছিল। আই গেস এটা একটা সাইকোলজিক্যাল কারণ হচ্ছে যে অ্যাডমিশনের পড়া পড়লে তখন মনে হয় যে তুমি আগায় যাচ্ছ অন্যদের থেকে, লাইক অন্যরা পড়তেছে না তুমি পড়তেছো, এই জিনিসটা কাজ করে। বাট এইচএসসি পড়াশোনার ক্ষেত্রে ওই জিনিসটা কাজ করে না। বাট প্লাস অ্যাডমিশনের ক্ষেত্রে আসলে একটা ব্যাপার আছে যে এটা তো মানে আমরা যখন যেই লাইনটাতে ইন্টারেস্টেড সেটা জিনিস পড়তেছি, যেমন আমি যেটা বললাম যে আমার বায়োলজি বেশি ভালো লাগতো, কেমিস্ট্রি বেশি ভালো লাগতো। তো আমি যখন মেডিকেল অ্যাডমিশনের পড়া পড়তেছি তখন তো আমি এই সাবজেক্টগুলোতে একটু ফোকাস করতেছি। তো এটাই এর জন্য আসলে যে অ্যাডমিশনের পড়াটা পড়তে একটু বেশি এক্সিলারেটিং লাগতো। এটা কি ফার্স্ট ইয়ার থেকে নাকি হচ্ছে গিয়ে আমার মতো কিছুদিন পরে এসে? না, আমি এইচএসসি লাইফে এসে আমি এইচএসসি লাইফে মানে আমি অ্যাডমিশনের পড়া সেরকম একটা করি নাই বলতে গেলে। আমি হচ্ছে এইচএসসি লাইফে পড়াশোনা আগাইছিলাম যে আমরা তো শর্ট সিলেবাস ব্যাচ ছিলাম, তো আমি হচ্ছে এক্সট্রা সিলেবাসের কয়েকটা ভয়ানক চ্যাপ্টার যেগুলো দূর থেকে দেখতেই খুব ভয়ানক লাগতো, যেমন কোষ রসায়ন, সমন্বয় নিয়ন্ত্রণ, এই কটা অধ্যায়ের আমি হচ্ছে ক্লাস মানে ইউটিউবে ফ্রি ক্লাস করে রাখছিলাম, যাতে হচ্ছে যে আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে আর কি। এরকম না যে আহামরি খুব পড়ে ফেলছি, বাট আমার জিনিসটা আমি কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে রাখতাম যাতে অ্যাডমিশন লাইফে পিরিয়ডে গিয়ে আমি শুধু জিনিসটা পড়তে পারি, আমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার টাইম না দিত। ওকে, সো স্পিকিং অফ অ্যাডভান্স প্রিপারেশন অ্যাডমিশনের একটা জিনিস সবার মাথায় চলে আসে, এন্ড আই গেসও যে জুনিয়র সবার মাথায় একটা জিনিসই ঘুরতেছে যে ভাই এক্সট্রা ইনফো কতটুকু পড়বো, রাইট? সো এক্সট্রা ইনফোর উপর তুমি কতটুকু জোর দিছিলা তোমার হচ্ছে কি অ্যাডমিশন ফেজের আগে? মানে খুব বেশি এক্সট্রা ইনফো পড়তা নাকি মানে মেইন বইটাই হইতেছে ভালো করে আগে পড়ছো এইচএসসি তে থাকতে? এই আমি মেইন বই পড়ছি এইচএসসি মানে অ্যাডমিশন পিরিয়ডের আগে তো আমি এক্সট্রা ইনফো নিয়ে আমি মানে তাকাইতামই না, ওইটা নিয়ে প্রশ্নই উঠে না। অ্যাডমিশনের আগে আমি এক্সট্রা ইনফো নিয়ে কখনো মানে বদারই করি নাই। আর অ্যাডমিশন পিরিয়ডে এসেও যে আমি এক্সট্রা ইনফো নিয়ে খুব একটা লাফালাফি করছি সেটা না, হচ্ছে যখন যে স্পেশালি ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আর কি ওইগুলোর এক্সট্রা ইনফরমেশন গুলো পড়তাম ট্রিক্স থেকে মেইনলি। আর কিছু কিছু জিনিস থাকে না যে মানে এক্সট্রা ইনফোর মধ্যে কিছু কিছু খুবই ক্রিম টপিক থাকে যেগুলো অনেক কোচিং এ আসতেছে, যেগুলা ভাইয়েরা ক্লাস পড়ানোর সময় বারবার বলতেছে, কোচিং আসতেছে, বিগত বছরের কোশ্চিনে আসছে, ওই জিনিসগুলোতে দেখা যেত তখন ওই জিনিসগুলো তখন বাই প্রোডাক্ট করা হয়ে যাইতো। আর এটাই আর কি, এক্সট্রা ইনফো নিয়ে আমি খুব একটা আসলে মাতামাতি করি নাই। আচ্ছা, তার মানে হইতেছে তুমি এক্সট্রা ইনফো খুব বেশি একটা মাতামাতি করো নাই, বাট টুকটাক অ্যাডমিশন প্রেপ আগে থেকে শুরু করছিলা। তোমার হায়ার ম্যাথের অবস্থা কি ছিল তাই বলো? আমি হায়ার ম্যাথের অবস্থা ভালো ছিল না, পড়তাম না খুব বেশি একটা, বাট আমার কাছে মনে হয় যে এটা আমার একটা বড় ভুল ডিসিশন ছিল। মানে আল্লাহ যদি না চাইতো, আমি যদি ইফ মেডিকেল মিস করতাম, আই ডোন্ট নো হচ্ছে মানে ম্যাথ আমার কতটা সাফার করাইতো আমার পুরো অ্যাডমিশন জার্নিতে। সো আমার কাছে মনে হয় যে এটা অনেক বড় একটা ভুল ছিল যে আমি জাস্ট মেডিকেল প্রিপারেশন নিব বলে আমি হায়ার ম্যাথে খুব বেশি একটা ইম্পর্টেন্স দিতাম না। আমার কাছে মনে হয় যে এইচএসসি ফেজে এসে প্রত্যেকটা সাবজেক্টকে হইতেছে মোটামুটি সেম লেভেলে প্রায়োরিটাইজ করা উচিত। তোমার ক্ষেত্রে আসলে হায়ার ম্যাথের অবস্থা কেমন ছিল আর তুমি কি বলো? আমিও আসলে আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে হেয়ার ম্যাথ করছিলাম মোটামুটি ভালোই ভাবে, মানে বেশ ডেডিকেশন দিয়ে করছিলাম। বাট অনেস্টলি সেকেন্ড ইয়ারে এসে আমি like তখন তো আমি ডিটারমাইন্ড হয়ে গেছি যে আমি মেডিকেল লাইনে যাবো, সো অনেস্টলি আমার ক্ষেত্রেও ঢিলামিটা চলে আসছিল। সেকেন্ড ইয়ারে এসে আমি হায়ার ম্যাথ অনেক অবহেলা করছি, এন্ড দ্যাট গোজ দ্য সেম ফর মি, যে এতটা অবহেলা আসলে করা উচিত ছিল না, বিকজ জাস্ট ইন কেস যদি চান্স না হইতো তাইলে এটা প্যারা হইতো। সো এটাই। এবং কিন্তু কথা হচ্ছে যে অন দি আদার হ্যান্ড এটাও ঠিক যে এইচএসসি তে মানে এ প্লাস উঠাইতে, এ প্লাস সিকিউর করতে, এখন এ প্লাস সিকিউর করার জন্য তো আর আমার জাস্ট কাটা 80 পাইলে হবে না, তখন তো একটা ভালো প্রিপারেশনই নেওয়া লাগে 80-90 পাওয়ার মতন। তো ওই এ প্লাস এর প্রিপারেশন নেওয়ার জন্যই আসলে হায়ার ম্যাথে যথেষ্ট ফোকাস দেওয়া লাগে। তো এটাই আর কি, যে একটু অবহেলা করলে আই গেস সমস্যা নাই ইফ ইউ আর ডেডিকেটেড অন ইডি, বাট বেসিকটা যাতে অবহেলা না হয়, এইচএসসি যাতে আমার অবহেলা না হয়ে যায়, এতটুকু বেয়ার মিনিমামটা তো আমাকে দিতে হবে। ওকে, সো আমার কাছে আরেকটা জিনিস অনেক বেশি পরিমাণে প্যারা লাগতো, সেটা হচ্ছে গিয়ে ঠিক আছে আমি মেডিকেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ইংলিশও যেহেতু হইতেছে ছোটবেলা থেকে টুকটাক পড়া হয়েছে, কমফোর্টেবল ছিলাম। বাট আমি প্রচন্ড পরিমাণে প্যারা খাইতাম হচ্ছে তোমার জেনারেল নলেজে। সো এটা কি হচ্ছে গিয়ে শুধু আমার ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে আই ডোন্ট নো, তোমার ক্ষেত্রে কি ছিল সেটা যদি বলতাস, মানে জেনারেল নলেজ কেমন লাগতো বা কেমনে পড়া উচিত? জেনারেল নলেজ নিয়ে তো আসলে অনেকেই প্যারা খায়, বিকজ মানে এটা আমরা কখনই কি বলবো মানে আনরিলেটেড একটা টপিক যেটা হঠাৎ করে অ্যাডমিশন এসে পড়তে হয়, এবং বাস্ট টপিক, এটা কোনো সিলেবাস নাই, লাইক ইট হ্যাজ নো এন্ডিং। সুতরাং এটা নিয়ে সবাই আসলে প্যারা খায়, ইউ আর নট অনলি ওয়ান। বাট
আমার ক্ষেত্রে একটা এক্সেপশন কেস ছিল যে আমার না আবার জেনারেল নলেজ পড়তে খুব ভালো লাগতো। আমার জেনারেল নলেজ পড়তে ভালো লাগতো বিকজ আমার মনে হতো যে আমি খুব জ্ঞান অর্জন করতেছি। তো হ্যাঁ, জেনারেল পড়তে জেনারেল ভালো আমারও লাগতো, বাট আমার হচ্ছে গিয়ে মনে হইতো যে আমি এত কিছু মনে রাখবো কেমনে। আর আমি হচ্ছে ছোটবেলায় কোনোদিন ক্যাডেট কোচিং টোচিং করি না, অনেক ফ্রেন্ডরা করছিল, ওদের জিকে অনেক স্ট্রং ছিল। আমাদের দেখলে লিটারালি আমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতাম যে কি করছি আমি। So, পড়তে ভালো লাগতো বাট অনেক ইনফিরিয়র লাগতো নিজের, যে আমি কিছু জানি না। ওইটা এথিংস যে জিনিসটা ভালো লাগে, জিনিসগুলো জানতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, বাট তখন তো একটা প্রেশারের মধ্যে পড়তে হয় যে আমাকে জানতে হবে এবং আমাকে এগুলো মুখস্থ করতে হবে, পারতে হবে। তো তখন আসলে ওই জিনিসটাকে এনজয় ওভাবে করা যায় না। আমার ক্ষেত্রে যেটা জিকে পড়ার একটা ইফেক্টিভ ওয়ে ছিল, যেটা আমি সাজেস্ট করবো যে আম, আমি হচ্ছে যখন খাইতাম, খাইতাম না বলতে আর কি, আমি যখন কোনো হয়তো পড়ালেখা করতেছি না, আমি হয়তো টেবিল গুছাচ্ছি বা বিছানা গুছাচ্ছি বা আমি কোনো বাকি অন্য কোনো কাজ করতেছি, মাইন্ডলেস কোনো কাজ করতেছি, তখন আমি মাঝে মাঝে একটা কাজ করতাম যে আমি কানে হেডফোন দিয়ে জিকে ক্লাস ছেড়ে রাখতাম। ইটস নট, মানে আমি আমি যেই কাজটা করতেছি, আমি মাইন্ডলেস যেই কাজটা করতেছি, আমি সেখানেই আমি ফোকাস দিচ্ছি, আমি আমি আমার রুমেই গুছাচ্ছি, আমি আমার খাওয়াই খাচ্ছি, বাট আমি ব্যাকগ্রাউন্ডে ছেড়ে রাখতাম। এতে আমার মনে হতো যে আমার যদি 30 মিনিট শুনে আমার যদি 10 মিনিটের কথা আমার ইনপুট মাথায় ঢুকে, তো আমার ওইটাই লাভ। এবং এই জিনিসটা আসলে আমি যখন করছি আমি তখন বুঝি নাই, বাট আমার এক্সামের সময় আমি বুঝছি যে এটা আসলে আমার জন্য বেশ ইফেক্টিভই ছিল। আচ্ছা, আমিও তোমার হচ্ছে সেম কথাটা এখন বলতে চাইতাম যে মানে ইজি টু ওয়ার্ড টিচে হচ্ছে আমি জিকে খুব প্রেসার নিয়ে পড়তেছি, মুখস্থ করা ট্রাই করতেছি, বই টই ধরে মানে একদিন ধরে পড়ে মুখস্থ করে আম্মুরে বলতেছি সবগুলো ধরো, আমি হচ্ছে সব পারতেছি, পরের দিন আবার ভুলে যাচ্ছে কিনা। নাকি এটা ওয়ার্ড টিচ যে আমি হচ্ছে জিকে কে হচ্ছে আমার রিফ্রেশমেন্টের জন্য আমি পড়ি, আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তে পড়তে বোরিং লাগতেছে, আমি তখন যে একটু জিকে পড়ি যাতে আমার এটা সাবকনশিয়াস মাইন্ডে থাকে। অথবা আমি তোমার মতো খাওয়ার সময় যে একটু জিকে পড়তেছি বা একটু জিকে ক্লাস শুনতেছি যাতে আমার সাবকনশিয়াস মাইন্ডে থাকে। আমার কাছে মনে হয় যে মানে আল্লাহ আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা খুবই অ্যামেজিং একটা জিনিস হিসেবে তৈরি করছে। তোমার হচ্ছে গিয়ে ওই যে আমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসছিল না বায়োলজিতে, তোমার হচ্ছে সিমিয়ন ভাইরাস হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার ছিল। তো ওই হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেনটা না আমি আমার লাইফে মাত্র একবার পড়ছিলাম, এন্ড সেইটা অ্যাডমিশন ফেজের একদম ফার্স্ট দিকে। সো আমি ওই টাইমটাতে বুঝতে পারছি যে মানে সাবকনশিয়াস মাইন্ড আসলে কতটা অ্যামেজিং একটা জিনিস, আলহামদুলিল্লাহ যে হচ্ছে ওই ওই সময় জিনিসটা আমি আমার মাথায় ক্র্যাক করছে। তো আমার কাছে মনে হয়তো জিকেটা আসলে ওইভাবে করে পড়া উচিত যে খুব বেশি স্ট্রেস নেওয়ার কিছু নাই, আমি জাস্ট আমার মতো করে পড়ি বা ক্লাস করি যাতে আমার হচ্ছে মেমোরিতে রেসিডুয়ালে থেকে যায়। আমি আমি হচ্ছে সেম, আই অ্যাগ্রি উইথ ইউর সেন্টিমেন্ট। এবং আমি হচ্ছে পড়ছি এভাবে, আমি জিকে আমার প্রিপারেশন হ্যাজ বিন বেসড অন যে আমি যখন রিফ্রেশমেন্টের জন্য পড়তেছি বা আমি সাবকনসিয়াসলি পড়তেছি, লাইক আমি যখনই জিকে ক্লাস করছি বা আমি যখনই জিকে পড়ছি, আমি এরকম কখনো আর কি নিজেকে প্রেশার দিইনি যে না ওকে এটা আমাকে মুখস্থ করতে হবে, পারতে হবে। কারণ দেয়ার ইজ নো গ্যারান্টি যে আমার এই সাল যেটা পড়া নিয়ে আমি এখন প্যারা খাচ্ছি এটা তোমার আসবে, এটা ওই জিকের কোন 10টা কোশ্চেনের মধ্যে এটা আসবে। সো হচ্ছে আমি আসলে জিকে একদমই প্রেশার নিয়ে পড়তাম না। আমি, তুমি যেটা বললা যে আমি হচ্ছে এটা রিফ্রেশমেন্টের জন্য বা আমার সাবকনশিয়াস মাইন্ডে আমি এটা সেভ করার জন্যই পড়তাম। কোইন্সিডেন্টালি ওই সিমিয়ান ভাইরাসের কাহিনীটা আমার জন্য সেম। ওইটা হচ্ছে আমিও ফেসবুকে স্ক্রল করতে করতে এই যে বিভিন্ন পেজে কুইজ টুইজ দেয় না, সিমিয়ান ভাইরাসের কোশ্চেনটা আমি মেবি মানে আমার অ্যাডমিশন পিরিয়ডের 1 বছর বা সামথিং আগে আমি ওরকম স্ক্রল করতে করতে আমি কোথাও দেখছিলাম, দুই দুই জায়গায় তখন আমি হয়তো দেখছিলাম। ওইটা আমার আর কি মাথায় ছিল, তাই বলে পারছিলাম ওইটা। ওকে, ওকে দেন আসো হচ্ছে গিয়ে এর যিনি নিয়ে কিছু কথা বলি, না হলে এটা আসলে খুব ইনজাস্টিস হয়ে যায়, যিনি প্ল্যাটফর্মে এসে একটা হইতেছে পডকাস্ট করতেছি এর যিনি নিয়ে কিছু বলতেছি না। অ্যাজ ফার অ্যাজ আই নো তুমি হচ্ছে গিয়ে কিউআরসি এর কোর্সে ছিলা, এন্ড গেমে ছিলা, রাইট? হুম। ওকে, সো কিউআরসি এন্ড গেম হচ্ছে গিয়ে তোমার প্রিপারেশন কতটা ইফেক্ট ফেলছে বা কিভাবে করে তুমি প্রিপারেশন গুলো আসলে অ্যাকচুয়ালি নিতে এর এই কিউআরসি বা এন্ড গেম ক্লাসগুলো করে? কিউআরসি গেম তো দুইটাই আর কি লাস্ট দিকের কোর্স ছিল আর কি, লাইক অ্যাডমিশন পিরিয়ডের লাস্ট 1-1.5 মাস আগের দিকে। তো দ্য থিং ইজ যে কিউআরসির যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, বা কিউআরসির এই জিনিসটা ইউনিক যে সবসময় তো আমরা যে গতানুগতিক ধারায় ক্লাস করে আসি, লম্বা ক্লাস, এবং হচ্ছে যে বাকি যেরকম আছে অনুশীলনী ক্লাস, ক্লাস, মানে দিস ওয়াজ ডিফারেন্ট ফ্রম এভরি আদার ক্লাস আই হ্যাভ এভার হ্যাড। এবং আমি যখনই হচ্ছে ক্লাসের এই প্রমোশন দেখছিলাম ইন স্টাফ, আমি অনেক কুইকলি এনরোল করছিলাম। এবং হ্যাঁ, এটা অবভিয়াসলি আমি সব শেষ করতে পারি নাই অনেস্টলি, বাট দ্য থিং ইজ যে ভাইয়া যে 10-15 মিনিটের একটা ক্লাসে একটা চ্যাপ্টারের মোটামুটি সব ইম্পর্টেন্ট টপিক প্লাস এক্সট্রা ইনফো প্লাস এত কিছু ইনক্লুড করে দিতে পারতো, দ্যাট ওয়াজ রিয়েলি হেল্পফুল। এবং একটা জিনিস আমার শেষের দিকে হইতো, আই গেস এটা অনেকে রিলেট করতে পারবে, যে
শেষের দিকে পড়তে ইচ্ছা করে না, তখন বই খুলে পড়তে ইচ্ছা করে না। কারণ এক জিনিস রিভাইজ দিতে দিতে তখন আর ভাল লাগে না, মানে বইয়ের চেহারা দেখলে তখন বিরক্ত লাগে, যে মনে হয় যেটা তো পড়ছি, এটা কতবার বার পড়বো। তো আমার মনে হয়েছে যেটা, যে কিউআরসি শুধু আসলে ক্লাস না, ইটস আ ভেরি ওয়ান্ডারফুল রিভিশন ম্যাটেরিয়াল। যে আমি বই আমার যখন পড়তে ইচ্ছা করতেছে না, আমি ক্লাসগুলো আমি কানে দিয়ে আমি শুনলেই আমার রিভিশন অনেকখানি আমার হয়ে যাচ্ছে। তো এটা আমার মনে হয়েছে এটা ইজ ভেরি ভেরি ইফেক্টিভ ইন হচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশন। আমি লাস্টে আরেকটা কোর্সে ছিলাম এর জিনিস, এটা হচ্ছে গিয়ে তোমার জিকে হেলথ প্লাস এক্সামের একটা মানে কোর্স হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, একটা ওই কথা ছিল। কোর্সটাতে এনরোল করার পর আমি হচ্ছে ওই রেটিনা বা উন্মেষে পরীক্ষা দিতে যাওয়ার আগে বা মেডিকোতে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি হচ্ছে রেগুলার ভাইয়ার কুইক ফায়ার গুলো হচ্ছে সলভ করতাম। And আমার স্পষ্ট মনে আছে যে আমি অলমোস্ট প্রত্যেকটা এক্সামে 8 থেকে 10টা এমসিকিউ হুবহু কমন পাইতাম। সো তখন আমার কাছে হচ্ছে গিয়ে মনে হইতো যে না, এটলিস্ট আমি কুইক ফায়ার গুলো সলভ করে এসে এটলিস্ট আমার কোনো না কোনো লাভ হয়েছে। সো মানে ইট ওয়াজ ভেরি হেল্পফুল আমার জন্য। 1 নাম্বার। 2 নাম্বার আরেকটা ইম্পর্টেন্ট মেমোরি তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি আমি বললাম না আমার জিকে অনেক উইক ছিল। আমি হচ্ছে গিয়ে সাময়িক জিকে এগুলা না পড়তে পারছিলাম না লাস্টে এসে রিভাইজ অন্য সাবজেক্ট গুলা দেওয়ার কারণে। আমি সাময়িক জিকে পড়তে পড়তে গেছি। আমি কাউকে সাজেস্ট করবো না, এটা কখনোই উচিত না। মেডিকেল ভিশন টেস্টে যাওয়ার সময় রাস্তায় পড়তে পড়তে যাও, এটা কোনোদিন উচিত না। বাট আমার কাছে খুব হচ্ছে মনে হইতেছিল যে আমি কিছু একটা বাদ রাখছি। সো আমি ওই জন্য নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য ভাইয়ার ওই মানে সাময়িকের যে জিকে মানে জিকের যে পিডিএফটা ছিল, আমি অটোতে করে পিডিএফ পড়তে 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 হল পর্যন্ত গেছিলাম। সো যদিও হচ্ছে গিয়ে ওইভাবে করে কোশ্চেন খুব বেশি আসে নাই আমাদের বার, আর খুবই হচ্ছে গিয়ে আনঅর্থোডক্স কোশ্চেন হয়েছে জিকেতে। বাট এটা আমার মেমোরি যাবে, ওই টাইমটাতে পিডিএফ পড়তে পড়তে গেছিলাম, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি ওই 10 মিনিটে অলমোস্ট অনেক কিছু হইতেছে কভার করে ফেলছিলাম। ইফ কিছু আসতে ইনশাল্লাহ পারতাম। আচ্ছা, ওকে। সো এইবার আমাকে একটা জিনিস বলো যে আমার কাছে যেটা মনে হয় যে অ্যাডমিশন ফেজে ডেইলি এক্সাম গুলো দেওয়া আসলে খুবই ইম্পর্টেন্ট। সো তোমার কাছে এটা ডেইলি এক্সাম তুমি মেবি হচ্ছে দিতা একদম শুরু থেকে উন্মেষের রেডি নাই। সো ডেইলি এক্সাম গুলো আসলে কতটা ইফেক্টফুল ছিল বা ইম্প্যাক্ট কতটা রাখে অ্যাডমিশন ফেজে? ডেইলি এক্সাম আমি বলবো হ্যাঁ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট কাজ। অবশ্যই যে হ্যাঁ, একটা রেগুলার হচ্ছে পড়ার একটা ট্র্যাক রাখা, আমি কিরকম প্রত্যেকদিন পড়তেছি সেটার একটা কিরকম আমি কতখানি পড়তেছি, আমার অ্যাকিউরেসি লেভেলটা জাজ করা, এটা ঠিক আছে। বাট আমার মনে হয় যে অনেস্টলি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আহ, আমার ক্ষেত্রে যেটা হইতো যে লাইক আছে না, যে একটা মানুষ ডিস্ট্রাক্টেড হয়ে যায়, বা আমি যে একটা খুব পড়ালেখা প্রেশারের মধ্যে আসি, এই জিনিসটা থেকে আমাদের এখন মোবাইলের যুগে আমাদের ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়া বা অন্য একটা দুনিয়ায় স্লিপ আপ করে যাওয়াটা খুবই ইজি। তো হচ্ছে যে আই ফিল লাইক যে এই ডেইলি এক্সাম দেওয়ার মাধ্যমে কি একটা গ্রাউন্ডেড থাকা যায় রিয়ালিটিতে এন্ড পড়াশোনার সাথে। তো আমি হচ্ছে যে আমার এরকম অনেকদিন হয়েছে আমি যে আমি পড়ি নাই, আমি আমি পড়ার টাইম পাই নাই, বা আমি পড়ি নাই, আমি মোবাইল টিপে ওয়েস্ট করছি বা সামথিং, সুতরাং আমার কিছুই পড়া হয় নাই। বাট আমি কিছুই পড়ি নাই, লাইক আমি বই একবারও খুলি নাই, বাট তাও আমি উমেশে আমি ডেইলি এক্সামটা দিয়ে আসতাম। দ্য হোল পয়েন্ট ওয়াজ টু, ঠিক আছে যে আমি পড়ি নাই, বাট এই একটা জিনিস আমি মিস করছি, লাইক দিস হ্যাপেন্ড, আই মিসড আউট অন ইট, এই জিনিসটা আর কি নিজেকে রিয়ালাইজ করানো। তো আমি ডেফিনেটলি মনে করি যে হচ্ছে যে ডেইলি উইকলি এক্সাম গুলো অবশ্যই দেওয়া উচিত। কারো যদি প্রিপারেশন কমও থাকে, কারো যদি প্রিপারেশন নাও থাকে, এক্সাম গুলো দেওয়া উচিত। এবং এক্সাম গুলোতে আমি যেই কোশ্চেন গুলো দিচ্ছি তার সেগুলো তো শেখার ব্যাপার আছে। আমি ডেইলি এক্সামে আমি 30টা কোশ্চেন শিখতে পারতেছি, উইকলি এক্সামে 100টা কোশ্চেন শিখতে পারতেছি, এটাও তো ইজ সামথিং। এটা এ থেকেও তো আমার কোশ্চেন কমন চলে আসতে পারে। ওকে জুনিয়র্স, পয়েন্ট টু বি নোটেড যে তোমাদের জাতীয় মেধার 42তম আপু হইতেছে ফোন টিপে হইতেছে টাইম ওয়েস্ট করতো। ওকে, সো পয়েন্ট টু বি নোটেড। অবভিয়াসলি, আচ্ছা, অবভিয়াসলি। আমার কাছে হচ্ছে গিয়ে এক্সামটা অনেক বেশি মানে আমি ফিল করি হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কিছু রিজনের কারণে খুলনার লোকাল কোচিং এর মানে খুবই মানে ডার্টি একটা পলিটিক্স চলে, বুঝতে পারছো? তো ওই জন্য আমি শুরু থেকে ডেইলি এক্সাম গুলো কোনো ব্যাচে লোকাল কোচিং নিয়ে অনেক মানে দুর্নাম আছে ওখানে। খুবই টক্সিসিটি করে, খুবই টক্সিসিটি। সো ওই জনরার মধ্যে পড়ে মানে আমি শুরু থেকে ডেইলি এক্সাম গুলো দিতে পারি না। আমি ডেইলি এক্সাম গুলো লাস্টে এসে কন্টিনিউ করছিলাম। আর 10 মডেল টেস্ট আমি দিছি, বাট খুবই প্যারা ছিল লাস্টের দিকে এসে। মানে আমি মনে হয় লাস্টের 1 মাসে এমন কোনো দিন যায় নাই যে আমি কান্না করি নাই, এরকম একটা অবস্থা ছিল। মানে আমার তখন সিলেবাস কমপ্লিট করবো নাকি হচ্ছে আমি মডেল টেস্টের ভুলগুলো আইডেন্টিফাই করে সেগুলো সলভ করবো, খুবই বাজে একটা অবস্থা। প্রবলেমটা হয় হচ্ছে ওরা মানে খুবই ফেক একটা কনফিডেন্স দিয়ে ব্যাচের মধ্যে হচ্ছে তোমার গ্রো করে। তাও হচ্ছে মানে আলহামদুলিল্লাহ যে আমার কাছে হচ্ছে কিছু সিক্রেট ফাইলস এর কোশ্চেন ছিল, আমি বাসায় মাঝে মধ্যে এগুলো প্র্যাকটিস করতাম। তো তখন মাঝে মধ্যে রিয়ালিটি চেক খাইতাম। বাট তারপর আমি হচ্ছে ব্যাচের এক্সাম দিতে যেয়ে দেখতাম অনেক ভালো মার্কস পাচ্ছি, কারণ ওইখানে কোশ্চেন খুব বেশি স্ট্যান্ডার্ড না, খুবই হচ্ছে ফেক কনফিডেন্স আমাকে দিচ্ছে। লাস্টে যে তখন আমি হচ্ছে সব কোচিং গুলাতে ডেইলি এক্সাম দেওয়া শুরু করি, ন্যাশনাল কোচিং গুলাতে, অল অন আ সাডেন হচ্ছে আমি একটা তুখোড় লেভেলের রিয়ালিটি চেক খাই,
যে আমি আসলে মানে কি করছি ভাই, মানে আমি কি কোশ্চেন সলভ করে আসছি আর কি হইতেছে। মানে আমি তখন প্রচন্ড পরিমাণে ডিপ্রেস থাকতাম, ট্রমাটাইজ থাকতাম। আলহামদুলিল্লাহ সামহাও আমি সেখান থেকে আল্লাহ আমাকে উঠে আসতে হেল্প করছে আলহামদুলিল্লাহ। ওকে, সো আমি ওই টাইমটাতে সব থেকে বেশি এই জিনিসটা আমি হচ্ছে মানে বুঝতে পারছি যে আমার একটা টাইমে যে এরকম মনে হইতেছে লিটারেলি আই হ্যাড নো এক্সপেকটেশন যে আমি হচ্ছে একটা ডেন্টাল সিট হচ্ছে আমি ক্র্যাক করতে পারবো। বাট ওই টাইমটাতে আমি কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে ভাবতাম। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে গিয়ে আমি 3 মাস তো ফাঁকি দেই নাই, আমি তো নট আ সিঙ্গেল ডে হচ্ছে আমি ফাঁকি দিছি। সো আর 20টা দিন হইতেছে গিয়ে আমি কেন হচ্ছে কষ্ট করবো না, 1 নাম্বার। 2 নাম্বার, আমার কাছে মনে হইতো যে ইফ আল্লাহ না চায়, ডক্টর তো অনেক নোবেল একটা প্রফেশন, রাইট? সো আল্লাহ যদি না চায় অবভিয়াসলি সে হইতেছে আমার নোবেল প্রফেশনে আনবে না। সো ইট আপস টু মাই ক্রিয়েটার যে সে হইতেছে কি আমাকে এই পেশায় আনবে কিনা। আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। ইফ সে আমাকে ক্যাপাবল মনে করে তাইলেই হচ্ছে গিয়ে আমি ডক্টর হইতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। দিস ইজ নট দ্য এন্ড অফ মাই লাইফ, যে হচ্ছে গিয়ে আমি মেডিকেলে চান্স পাই নাই মানে আমার লাইফ শেষ, এরকম না। প্রত্যেক বছর মানে খুবই হচ্ছে গিয়ে এটা দুঃখজনক একটা বিষয় যে অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেল মিস করে বা তাদের এক্সপেক্টেড ভার্সিটি বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলো মিস করার পর তারা হচ্ছে গিয়ে সুইসাইডের মতো মানে জায়গাগুলো আছে তারা বেছে নেয়। মানে এটা আসলে মানে খুবই ব্যতিরিক একটা জিনিস। এটার জন্য শুধুমাত্র স্টুডেন্টরা দায়ী, এটা নট লাইক দ্যাট। আমাদের ফুল এডুকেশন সিস্টেম, আমাদের সোসাইটি প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে গিয়ে দায়ী। মানে আমার কাছে মনে হয় রেসপন্সিবল। একটা ছেলে বা একটা মেয়ে সর্বোচ্চ যেটা করতে পারে সেটা হচ্ছে গিয়ে সে চেষ্টা করতে পারে। আমার কাছে মনে হয় না যে যার রিয়েলাইজেশন আসে সে চেষ্টা করে না এমন কেউ থাকে না অ্যাটলিস্ট অ্যাডমিশন ফেজে এসে। সো সোসাইটি আসলে চান্স মিস করলে ওই টাইমটাতে একটা স্টুডেন্টকে যেই পরিমাণে হচ্ছে গিয়ে তাকে ডিমিন করতে চায় সোসাইটিতে, এই জিনিসটা খুবই বাজে একটা জিনিস। এটা কখনই হওয়া উচিত না। একটা ছেলে মেডিকেল মিস করছে মানে লাইফে কোনোদিন শাইন করতে পারবে, নট লাইক দ্যাট। তুমি ডাক্তার হওয়ার পরেও হইতেছে হয়তো বেকার থাকবো, আর একটা ছেলে নর্মাল ভার্সিটি থেকে পড়েও তো আমাদের থেকে বেশি শাইন করতেই পারে লাইফে। এটা হইতেই পারে। একটা ছেলে হইতেছে গিয়ে তোমার প্রাইভেট থেকে পড়েও হইতেছে গিয়ে অনেক ভালো কিছু করতে পারে, অনেকে পাবলিক থেকে পড়েও করতে পারে না তার ভার্সিটি লাইফে পড়াশোনা না করার কারণে। অবভিয়াসলি এটা লাইফের এন্ড না, হয়তোবা লাইফের একটা জার্নিতে হইতেছে গিয়ে সে ব্যর্থ হইছে। সো আমার কাছে মনে হয় যে আমাদের স্টুডেন্টদের নিজেদের মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত, প্যারেন্টসদের মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত, পুরা সোসাইটির প্রত্যেকটা মানুষের মাইন্ডসেটটা অ্যাটলিস্ট চেঞ্জ করা উচিত যে দিস ইজ নট দ্য এন্ড। লাইফে অনেক কিছু বাকি আছে ভাই। 18 বছর বয়সে একটা ছেলে বা মেয়ের লাইফে অনেক কিছু দেখার বাকি আছে। সো এই কথাটা আমার কাছে মনে হয় যে পডকাস্টে বলা কারণ ইম্পর্টেন্ট ছিল এই কারণে যে অনেক জুনিয়র হয়তো দেখবে, ওদের কাছে মনে হইতেছে যে মেডিকেল অর ডাই। এটা 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 কখনোই না। আল্লাহ, হুম। আচ্ছা শোনা যাইতেছে? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি শোনা। আল্লাহ যদি চাই তাহলে অবভিয়াসলি ইনশাল্লাহ হবে, আল্লাহ যদি না চায় অবভিয়াসলি লাইফের বিগার মার্জিন অনেক ভালো কিছু রাখছে। সো দ্যাটস ইট। সো আরেকটা জিনিস তোমাকে আমি বলি, সেটা হচ্ছে গিয়ে তোমার কাছে কি মনে হয় যে মানে একটা স্টুডেন্টের কি হচ্ছে কখনো অপশনস রাখা উচিত যে হইতেছে অনেকগুলো একসাথে প্রেপ নিচ্ছে, এটা কতটুকু ওয়ার্থ ইট বলে মনে হয়? ও, অনেকগুলা মানে কয়েক নৌকায় পাওয়া দেওয়া ইজ অনলি ওয়ার্থ ইট যদি তুমি অন্য লেভেলের টপার হও। ইফ ইউ আর দ্যাট টপার যে এটা হচ্ছে এটা পড়ে তো হচ্ছে পুরা ব্যাচে কান্ট্রিতে কয়জন থাকে ভাই? 30 40 50 জন, এর বেশি তো না। ওইটাই যে কিছু আছে না যে হচ্ছে কেন আমার আমার রোলমেট যে 41তম, আমি তো 42তম, আমার রোলমেট যে 41তম ও তো এবারে বইয়ের সেকেন্ড হয়েছে। তো হ্যাঁ, এরকম হ্যাঁ। তো অনেকেই আছে যারা হচ্ছে একদম তারপরে যে তুহা ভাইয়ার যেমন স্টোরি যখন আমরা শুনতাম, তুহা ভাইয়া লিটারেলি আমাদের আগের ব্যাচের সাথে মেডিকেল অ্যাডমিশন কোচিং করে ফার্ম গেটে র্যাঙ্ক করতো, সেকেন্ড নাকি ফার্স্ট হ্যাঁ, হ্যাঁ। হয়েছিল। তো এরকম তো কিছু স্টুডেন্ট অবশ্যই থাকবে যারা হচ্ছে যে একদম ফার্স্ট ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোচিং করে ফাটাই দিছে। তো তারা করলে দ্যাটস ফাইন। ওদের টার্গেটই তাদের টার্গেট এরকমই থাকে যে আমি ট্রিপলেট করবো, আমি 3টে জায়গায় স্ট্যান্ড করবো সামথিং। বাট এভারেজ নর্মাল স্টুডেন্টদের অবশ্যই কয়েক নৌকা পা দেওয়া উচিত না। কারণ এতটাও সহজ না ভাই, কোনোটাই এতটাই সহজ না। যে কোনো একটা পার্টিকুলার গোল চুজ করে ওইখানে ফিক্স থাকাটাই আই ফিল লাইক দ্য বেস্ট অপশন। এবং আমার মনে হয় যে হয় ইফ ইউ পুট ইন ইউর এফোর্ট এবং একটাতে ফোকাস থেকে তাইলে তোমার ওইদিকে ইভেন্চুয়ালি হয়ে যাবে। এক্স্যাক্টলি এটাই আমার কাছে মনে হয়েছে। ইন জেনারেল নো ইওর লিমিট, তোমার লিমিট কতটুকু এটা তুমি জানো। একটা প্যারামিটার টানো হুম। না, সমস্যা কোথায়? তুমি তো হইতেছে তুমি যে হচ্ছে গিয়ে সেই ছেলেটা যে হচ্ছে আনাস ফেরদৌস হয়ে যাবে, নট লাইক দ্যাট, তাই না? তুমি 15টা ভার্স বা 16টা ভার্সিটিতে চান্স পাবে এরকম না। ইফ তুমি নিজের ওই পরিমাণ ক্যাপাবল মনে করো দেন তুমি যাইতে পারো। বাট এটা আমার কাছে মনে হয় যে অধিকাংশ স্টুডেন্ট নিজের হচ্ছে লিমিট জানে না, নিজের ভুল জাজমেন্টটা করে। সো ইন জেনারেলি আমার কাছে মনে হয় যে কারোর মেডিকেল প্রেপ থাকলে তার সোললি মেডিকেল প্রেপ নেওয়া উচিত, কারোর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকলে সোললি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া উচিত।
আইদার হইতেছে গিয়ে তুমি হচ্ছে গিয়ে দেশের ওই টপ 30-40 জনের একজন না হও যে হইতেছে সব দিকে চালাইতে পারে। আমার কাছে মনে হয় যে এইচএসসি লাইফে যদি কেউ ঠিক মতো বেসিক ঠিক রেখে যদি পড়াশোনাটা শেষ করে, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ সবকিছু, তাইলে অবভিয়াসলি সে মেডিকেল প্রেপ নিলেও ইনশাল্লাহ তার ভালো ভার্সিটিতেও চান্স হওয়া উচিত। সো অ্যাডমিশন ফেজে এসে অ্যাটলিস্ট যে কোনো এক জায়গায় ফোকাস করা উচিত। এর আগে তুমি টুকটাক প্রিপারেশন নিতে পারো বিভিন্ন জায়গায়। I 100% agree with that যে এইচএসসি এর বেস আসলে ইজ দ্য মূল অফ এভরিথিং। এইচএসসি এর বেস যদি ভালো থাকে সেটা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি যেদিকেই যাও তোমার অনেক অনেক ইজি হবে জার্নি। তোমার জার্নি উইল বিকাম 10x ইজিয়ার। তো ইয়া ওইটাই আর কি। এবং হচ্ছে যে দরকার নাই, তো আমার তো 100 জায়গায় চান্স পেয়ে লাভ নাই, আমি তো পড়বো এক পড়তে তো জায়গায়। হচ্ছি না, আমাকে এক্স্যাক্টলি আমি তো পড়তে পারতেছি না। আমি যদি 4টা 10 15টা ভার্সিটিতে চান্স পেয়ে 15তে ভর্তি হতে পারতাম তাহলে আমার লাভ হইতো, কিন্তু আমি তো পড়তেছি একটাই। এক্স্যাক্টলি। সো ইটস মোর লাইকলি টু বি হ্যাপেন যে হচ্ছে গিয়ে তোমার ক্যালিভার ছিল, তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবা, তুমি হয়তো গিয়ে হচ্ছে গিয়ে আমার মতো মুক্তা মেডিকেল এসে বসে আছো সেকেন্ড মানে দুই নৌকায় পা দিয়ে। অথবা তোমার মানে ক্যালিভার ছিল, তুমি বুয়েটের সিএসসি পাবা, হয়তো বা তুমি হইতেছে গিয়ে কুয়েটের সিএসসি পাইছো, ওইদিকে আবার ফরিদপুর মেডিকেল আর সামথিং কোন একটা জায়গায় পাইছো, বাট তুমি যে কোনো একটা প্রেপ নিলে ওইটার বেস্ট জায়গায় যাইতে পারতা। সো এক্স্যাক্টলি, এইটা এক্স্যাক্টলি। মেবি হচ্ছে গিয়ে যে কোনো এক জায়গায় এটলিস্ট হচ্ছে গিয়ে নিজেকে সাফল না করে যে কোনো এক জায়গায় কনস্ট্যান্ট থাকা উচিত। ওকে, সো অনেক কিছুই বললাম। লিস্ট এই পডকাস্টে শেষ একটা কোয়েশ্চেন না করলে না হয়, যেটা মনে হয় যে আমাদের দুজনেরই সব থেকে লাইফের এখনো পর্যন্ত ফেভারিট মোমেন্ট, সেটা হচ্ছে গিয়ে আমাদের রেজাল্টের দিন। আর এখনো পর্যন্ত লাইফের সব থেকে নার্ভাস মোমেন্টের একটা হইতেছে আমাদের এক্সাম হল ফিয়ার। সো বলো, তোমার এক্সাম হলে ঢোকার আগের অবস্থা কেমন ছিল, এক্সাম হল ফিয়ার কেমন ছিল, এন্ড দেন মেডিকেলের ট্রান্সফার রেজাল্টটা কিভাবে পাইছিলা বা কার কাছ থেকে, ওর মানে মুহূর্তটা কেমন ছিল? মানে এই জিনিসটা আমার নিজের বলতেও খুব ভালো লাগে, কারোর কাছ থেকে শুনতে খুব ভালো লাগে। যে তুমি বলো আগে, তোমারটা আগে শুনি তারপরে আমি বলি। আচ্ছা, ওকে ওকে। আমি হচ্ছে মানে ডিসেম্বর মাস পর্যন্ত প্রচুর হচ্ছে বললাম না যে আমি পুরা ব্ল্যাঙ্ক আউট ছিলাম, যে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। ডিসেম্বর মাস আসার পর থেকে আমি জানি না আল্লাহ আমার উপর কি রহমত নাজিল করছিল, একটা কনফিডেন্স পাইতে শুরু করি। ইভেন্ট হচ্ছে গিয়ে আমি এমন না যে ওই সময়টা তো সবকিছু পারতেছিলাম এমন না, বাট স্টিল একটা মানে আমার একটা ফেইথ তৈরি হয়েছিল যে ইফ আমি শেষ দিন পর্যন্ত টিল আমি মেডিকেল অ্যাডভেন্টিস্টের গেট পর্যন্ত ট্রাই করি, তাইলে অবভিয়াসলি ইনশাল্লাহ ভালো কিছু হবে। অ্যাডমিশন টেস্টের আগের দিন এসে আমি হচ্ছে গিয়ে কাইন্ড অফ মেন্টালি আনস্টেবল হয়ে পড়ছিলাম। আমার বাসার পাশে ওই দিন অস মাহফিল হইতেছে দুপুরবেলা, 11 তারিখ দুপুরের কথা বলতেছি। মাইকে প্রচুর সাউন্ড আসতেছে, আমি একে তো হচ্ছে কি রিভাইজ দিয়ে শেষ করতে পারতেছি না, মাইকের সাউন্ড আসতেছে। এন্ড মানে আল্লাহ মাফ করুক, মানে যেহেতু ওয়াজ মাহফিল চলতেছিল, বাট ওই টাইমটাতে আমি প্রচুর উল্টাপাল্টা বকা শুরু করি। আমি হচ্ছে আম্মুকে ডেকে আমি আমার চেয়ার টেয়ার ফেলে দিয়ে চেয়ার ভেঙে ফেলছিলাম লিটারেলি। ওরে দশ আল্লাহ। পনেরো মিনিট 10-15 মিনিট পর আমি রিয়েলাইজ করি যে হোয়াট আই এম ডুইং ইজ নট রাইট, আমার আরো কুল হইতে হবে। এরপর থেকে মোটামুটি আমি কুল ছিলাম, বাট কান্নাকাটি করছিলাম। কান্নাকাটি করে আবার নিজেরা শান্ত করছি। অ্যাডমিশন টেস্টের দিন আমি আসলে আলহামদুলিল্লাহ অনেক কুল ছিলাম। আমি অ্যাডমিশন টেস্টের ওই যে অটোতে বসে পড়তে পড়তে গেছিলাম, ওই টাইমটা তো খুব বেশি প্রেসারে ছিলাম এমন না। অ্যাডমিশন টেস্টের গেটে ঢোকার আগে আমি হচ্ছে একটা দোয়াই করতেছিলাম যে হাসবুনাল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা নিমাল নাসির, আল্লাহ যেইটাই চায় না কেন ওইটাই আমার জন্য সব থেকে বেস্ট হবে। আমি হয়তো বা চান্স পাবো, হয়তো বা পাবো না, না পাইলেও হয়তো আমার জন্য বেটার কিছু আছে। আল্লাহর কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আল্লাহ ওই টাইমটাতে আমার মাইন্ডসেটটা এতটা ম্যাচিউর করছিল, যেটা আমি আমার লাইফে কোনোদিন অতটা ম্যাচিউর থিঙ্কিং আমি কোনোদিন করি না, স্টিল এখনো করতে পারি না। আমি অ্যাডমিশন টেস্টের গেটে ঢোকার সময় যে কাজটা করছিলাম, আমি যখন গেটে ঢুকি তখন হচ্ছে গিয়ে আমার যে মেন্টার ছিল ভাইয়া হইতেছে গিয়ে আমার গেটের ভিতর ঢুকাই দিছিল। আমি ভাবছিলাম যে পিছনে তাকাবো না, মানে মামি হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে হচ্ছে ঘুরে হচ্ছে পিছনের দিকে তাকাই। এন্ড আমি দেখতেছিলাম যে মানে আমার আব্বু আম্মু পিছনে দাঁড়াই ছিল রাস্তার ওই সাইডে, এন্ড তাদের চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি তখন এক্সাম দিতে ঢুকতেছি, হুট করে আবার তখন নার্ভাস লাগা শুরু করে, একটা বার্ডেন ফিল করতে শুরু করি যে না, আই হ্যাভ টু ডু সামথিং ফর দেম এট লিস্ট। তারপর আবার ভিতরে ঢুকি, ঢোকার পর থেকে অনেক এনভায়রনমেন্ট দেখি যে হচ্ছে অলমোস্ট আমার মানে সেন্টারে প্রায় 14-15 স্টুডেন্ট পরীক্ষা দিতেছিল। একদম পিন ড্রপ সাইলেন্ট, একটা স্টুডেন্টও কথা বলতেছে না। বাট 14-15 স্টুডেন্ট একটা বিল্ডিং এ আসছে, কেউ কোনো কথা বলতেছে না। মানে খুবই রেয়ার একটা মোমেন্ট মানে লাইফের, যে এত মানুষ আছে বাট কোনো কথা হইতেছে না। দেন আমি হচ্ছে গিয়ে 1 ঘন্টা আগে হলে পৌঁছাইছিলাম, তো আমি 1 ঘন্টার মধ্যে 2বার ওয়াশরুমে গেছি। জাস্ট নিজেকে হচ্ছে গিয়ে যত সম্ভব কুল রাখতে পারে। আমার নার্ভাস লাগলে আমি ওয়াশরুমে চলে যাচ্ছিলাম, আমি হচ্ছে 15-20 মিনিটের মাথায় একবার যাই, আর আধা ঘন্টার সময় আরেকবার যাই, পরপর 2বার হইতেছে ওয়াশরুমে যাই। দেন মোটামুটি আসার পর থেকে আমি আলহামদুলিল্লাহ কুল থাকতে পারছি। অ্যাডমিশনের এক্সাম যখন শুরু হয়, এক্সামের শুরুতে এবার আমাদের তো ওএমআর ছিটতে দিছিল এই বছর।
আমি ওএমআর হচ্ছে গিয়ে একটু ভিতরের দিকে ছিঁড়ে ফেলি। এন্ড এট দ্যাট মোমেন্ট আমার মাথায় একদম হচ্ছে মানে সবকিছু ভেঙে পড়লো যে কি করলাম এটা। আমি ম্যামকে ডাকলাম যে ম্যাম ওএমআর তো ভিতর থেকে ছিঁড়ে গেছে, এটা প্রবলেম হবে কিনা। আলহামদুলিল্লাহ যে হচ্ছে বারকোড পর্যন্ত আসছিল না। ম্যাম বললো প্রবলেম নাই, বাট হচ্ছে গিয়ে ট্রাই করো হচ্ছে গিয়ে একটু কেয়ারফুলি এক্সামটা দেওয়ার। ওটা একদম ফার্স্ট মিনিটের কথা। 10 মিনিটের মাথায় আমি করলাম কি, আমি তখন 7 বা 8 নাম্বার এমসিকিউ দাগাইতেছি, সবকিছু সাইন টাইন রোল রেজিস্টার পূরণ করার পর আমার মানে হাতের আঙ্গুলের এইখানটাতে সামহাও কালি লেগে গেছিল। আমি 17-18 নাম্বার এমসিকিউতে দেখলাম কালি ল্যাপটাই গেছে। তখন এক্সামের 9-10 মিনিট চলে, আমি আবার ম্যামকে ডাকলাম, ম্যাম বললো এটা তো প্রবলেম নাই, বাট হাতের কালিটা মুছে নাও। এন্ড ওই টাইমটাতে না আমি একদমই নার্ভাস হই না, আমি জাস্ট ভাবতেছিলাম 2টা এমসিকিউ গেলে গেছে, প্রবলেম নাই তো। ইভেন আমি তখন মানে শুরুর দিকে ওই কাজ করার জন্য ওএমআর ফুল ছাড়ার জন্য নার্ভাসে প্রথম 10টা কোশ্চেন থেকে 2টা কোশ্চেন পারছিলাম। আমি জানি না কেন এই টাইমটা মাইন্ডসেট এত স্ট্রং হয়েছিল, ভাবছিলাম আমার 90টা কোশ্চেন আছে, আমি চান্স পেলে 90টা থেকে পাবো, এই 10টা তখন ম্যাটারই করবে না। তো এইভাবে করে আলহামদুলিল্লাহ ফার্স্ট রানে আমি খুব বেশি দাগাইতে না পারলাম, আমি সেকেন্ড রান থেকে আমার মাথা কাজ করতে শুরু করে। এন্ড শেষ পর্যন্ত আমি মেবি 94টা দাগাইছিলাম, 94টা দাগাইছিলাম। এন্ড আলহামদুলিল্লাহ এরপর 81.5 পাওয়া যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এক্সাম দিয়ে এসে বুঝতে পারছিলাম যদি হচ্ছে গিয়ে আমি চান্স পাই মোটামুটি ভালো জায়গায় ইনশাল্লাহ চান্স পাবো, আদারওয়াইজ আমার ওএমআর এর জন্য আমার রেজাল্টই বাদ পড়বে, দুইটার যে কোনো একটা হবে। দেন হচ্ছে গিয়ে পরের দিন ঢাকা ভার্সিটির পরীক্ষা কোনো রকম দিতে গেলাম। আমি হচ্ছে গিয়ে এমসিকিউ দেখানোর সময় ঘুমাইতেছি, রিটেন লেখার সময় ঘুমাইতেছি, এক্সাম দিতে ইচ্ছা করতেছে না। পরের দিন হচ্ছে গিয়ে রেজাল্ট দিল, রেজাল্টের সময় প্রবলেমটা হয় প্রত্যেক বছর ওরা বলে 2টার সময় রেজাল্ট দিব, রেজাল্ট দেয় 5টার সময়। হ্যাঁ, হ্যাঁ। ভাই ওই 3 ঘন্টার যে কি পরিমাণে বাজে লাগে। এন্ড আব্বু আমার সাথে 4:30টা না 4:45টা পর্যন্ত বসেছিল আমার রুমে। মানে আমার হচ্ছে গিয়ে ওই যে পিছনে যে পিসি দেখতে পারতেছো, ওই পিসির এখানে আমি বসে আছি প্রায় 3 ঘন্টা ধরে, আব্বু খাটে বসা ছিল প্রায় 2-2.5 ঘন্টার মতো। পরে আব্বু হচ্ছে গিয়ে, আমি নামাজ পড়লাম, আব্বু নামাজ পড়তে গেল, দেন হচ্ছে গিয়ে আমি এসে বসলাম। তখন হচ্ছে হুট করে আমার যে ভাইয়া বাসায় পড়াইতো, ভাইয়া হইতেছে কি আমার হুট করে বললো তো ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা দে। আমি বললাম যে ভাই রোল রেজিস্ট্রেশন লাগে না, মানে বের করতে, তাই তো জানি। বললাম এই বছর ইউজার আইডি আর পাসওয়ার্ড লাগতেছে, আমি পাসওয়ার্ড দিলাম। এরপর হচ্ছে ভাইয়া হুট করে কল করে বললো যে তোর মুগদা মেডিকেল হয়েছে। ভাইয়ের সাথে আমি তখন ভিডিও কল দিছিল। এট দ্যাট মোমেন্ট আমি আব্বুকে হইতেছে জোরে জোরে চিল্লাই সেটাই ডাকলাম। এন্ড মেবি অলমোস্ট 30-40 মিনিটস আমি কান্না করছি, আম্মু কান্না করছে, আব্বু কান্না করছে, আমার বোন কান্না করছে। এন্ড মোস্ট প্রবাবলি 14ই ডিসেম্বর 2025 এখনো পর্যন্ত আমার লাইফের সব থেকে ভালো দিন। এখনো পর্যন্ত আমি আব্বা আম্মুর সব থেকে বেশি কাঁদতেও দেখছি ওই দিন, আমার জন্য সব থেকে বেশি হাসতেও দেখছি আমার জন্য ওই দিন। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই স্টোরি এন্ড মাই ফেভারিট স্টোরি আই গেস তোমার ক্ষেত্রেও সেম। সো বলো এখন না, তোমারটা। ওটা অবশ্যই এটা হওয়ার মতনই। যারা চান্স পাইছে আমাদের সবার জন্যই 14 ফেব্রুয়ারি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে ইন আওয়ার লাইফ এন্ড ইট উইল অলওয়েজ চোদ্দই বি ওয়ান ফেব্রুয়ারি অফ না দ্য ভাই, মাইল 14ই ফেব্রুয়ারি না, 14ই ডিসেম্বর। 14 ডিসেম্বর, সরি। এন্ড ইট উইল অলওয়েজ বি, আমাদের যতদিন জীবন যাবে আমাদের জীবনের একটা লাইক আই থিঙ্ক দ্য বিগেস্ট ওয়ান অফ দ্য বিগেস্ট মাইলস্টোন আমাদের থাকবে এই 14ই ডিসেম্বর। ট্রু। তুমি রেজাল্ট পাইছিলা কিভাবে? আমি রেজাল্ট পাইছিলাম হচ্ছে ওই যে 2টার দিকে। আমি ইভেনচুয়ালি জানি যে আমি মানে এটা তো প্রত্যেক বছরই হয় যে রেজাল্ট আসলে ওই যে মাগরিবের আগের টাইমটাতেই দেয়। সো আমি এক্সপেক্ট করেছিলাম যে বলি মাগরিবের টাইমটা দিবে। বাট আমাদের সময় আবার একটা ফেক ওয়েবসাইটে কাউন্টডাউন শুরু করছিল। ওইটা দেখে তখন আমি আবার একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কি ব্যাপার, 2টার দিকেই দিয়ে দিবে নাকি। তো যাই হোক, বেসিক্যালি আর কি তখন ওই যে যেটা বললা 3 ঘন্টা তো তখন বারবার চেক করতেছিলাম রেজাল্ট দিচ্ছে নাকি দিচ্ছে না। এন্ড দেন আমি আমার টেবিলে বসেছিলাম, যে টেবিলে বসে আমি এখন কথা বলতেছি। সো এই টেবিলে ল্যাপটপে চেক করতেছিলাম। এন্ড আমি তো লাইক মানে অনেকবার যখন হচ্ছে দেখলাম আর কি ফেসবুকে রেটিনা উমেশ পোস্ট দিছে যে রেজাল্ট প্রকাশিত, তখন তো আমি ওয়েবসাইটে ঢুকলাম। ওয়েবসাইটে ঢুকে আমার প্রথম এক দুইবার ঢুকতে পারতেছিলাম না, ক্র্যাশ করতেছিল। তো মানে ঢুকতেছি, ক্র্যাশ হচ্ছে না। এদিকে আমার আব্বু বাসায় ছিল না, আমার বড় আপু আর আম্মু দুজনেই তখন আমার রুমেই ছিল আমার সাথে। দিয়ে দিয়ে তারপরে হচ্ছে যে যখন উইন্ডোটা আসলো হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, মানে আমি আর আমার আপু দুজন একটু কনফিউজ হয়ে গেছি, বিকজ আমরা তো জানি যে সবসময় রোল নাম্বারটা চাই, ইউজার আইডি পাসওয়ার্ড তো কোথাও লাগে না। তো আমরা বলতেছি আচ্ছা দিয়ে দেখি, এরকম তো আমি তো বেশ কয়েকটা ওয়েবসাইট এরকম দিয়ে দেখতেছি, দেখা গেছে হচ্ছে তো না। তো আমি এখানেও দিয়ে দেখতেছি, ভাবতেছি আচ্ছা ঠিক আছে দেখি রেজাল্ট আসবে কি আসবে না। এবং আমাদের বাড়ি কিন্তু মানে রেজাল্টের উইন্ডোটাও চেঞ্জ করছে, সবসময় কিন্তু একটা ইয়েলোইশ একটা উইন্ডো দেয় না, আমাদের বাড়ি এবার কিন্তু সেরকম ব্লু দেয়। ছিল। হ্যাঁ, তো আমি হচ্ছে লাইক দিয়েছি এন্ড দ্য রেজাল্ট কেম এন্ড আমিও তাকাইছি, আমার খারাপও তাকায়, আমার আপু তাকায় আছে, বিকজ আমরা বুঝতেছি না যে আসলে রেজাল্ট দিছে নাকি। বাট দেন আই অ্যাকচুয়ালি রেড, দেন আই ওয়াজ লাইক রেজাল্ট দিছে। তো ইয়া, দেন অবভিয়াসলি দেখলাম যে ঢাকা মেডিকেল, তো অবভিয়াসলি আমরা তো অনেক খুশি হয়েছি। তারপর আব্বুকে ফোন দিয়ে জানাইলাম, তারপর রিলেটিভরা ফোন দিল, এই সেই এটাই। আলহামদুলিল্লাহ।
ওকে, সো এক্সাম হলে কি হচ্ছে ফিয়ার কাজ করছিল নাকি তুমি অনেক কুল থাকতে পারছিলা? না, আমি কুড়ি থাকতে পারছিলাম বলবো। আই মিন আমি হচ্ছে না, আমি না মানে মানুষ হিসেবে আমি হচ্ছে খুবই চিল ধরনের মানুষ। আমি হচ্ছে টেনশন এংজাইটি গুলো আমি মানে আমার এগুলো আমি এগুলোর মধ্যে ইনভলভ না। অনেস্টলি আমার পছন্দ না আমার টেনশন এংজাইটি, এবং আমি হচ্ছে ওরকম টেনশন করিও না। তো হচ্ছে আমি কুলই ছিলাম আসলে এমনি তো। আর কিন্তু অবভিয়াসলি কিছুটা তো টেনশন মানে কাজ করেই, কারণ ইটস জাস্ট অ্যাবাউট 1 আওয়ার। এই 1 আওয়ারে তোমার ব্রেইনটা কাজ করতেছে কিনা এটা একদম পুরাই আল্লাহর হাতে। তো অবশ্যই আমি হচ্ছে তো অনেক দোয়া করতাম আল্লাহর কাছে অলওয়েজ, যে আল্লাহ ওই 1 ঘন্টা যেন আমি ঠিক মতন ফোকাস করতে পারি আর কি। তো এবং ইনশাল্লাহ করতে পারছি। সো ইয়া। ওকে, আলহামদুলিল্লাহ, সুপ্রিমেসি অফ ভিএনসি। যাই হোক, ইট ওয়াজ আ ভেরি নাইস মিটিং ইউ। মানে আমার আসলে মানে ক্লাস 6 এর পর থেকে আমি যখন ডিবেট করা শুরু করি আমার হচ্ছে মানুষের সাথে কমিউনিকেট করতে খুব বেশি ভালো লাগে। সো এক্সট্রোভার্ট মানুষজন দেখলে যারা কথা বলতে পছন্দ করে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট। সো ইট ওয়াজ ভেরি নাইস মিটিং ইউ। আই গেস হচ্ছে পডকাস্টটাও আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। হোপসো ইনশাল্লাহ সামনেও তোমার সাথে দেখা হবে, যেহেতু হইতেছে ঢাকাতেই থাকতেছি। আর হচ্ছে ডক্টর ওয়ালার মোস্ট প্রবাবলি তুমি হচ্ছে ডিএমসি ক্যাম্পাস অ্যাম্বাসিডর, রাইট? হ্যাঁ, ডক্টর ওয়ালার ক্যাম্পাস অ্যাম্বাসেডর। তো ডক্টর ওয়ালার কোনো প্রোগ্রাম থাকলে সেখানে ইনশাল্লাহ দেখা হবে, আর কথা হবে ইনশাআল্লাহ। বেস্ট অফ ইনশাআল্লাহ। লাক, অনেক ভালো ডক্টর হও, দোয়া করি। আমার জন্য দোয়া কইরো, ডক্টরের আগে ইয়া, জানো সেম আমার টু জন্য ইউ। দোয়া কইরো হচ্ছে আমি যেন সেম টু ভালো ইউ। মানুষ হইতে পারি। ভালো মানুষ হইতে পারি, আমার কাছে মনে হয় যে ভালো মানুষ হইতে পারলে একটা মানে এমবিবিএস কমপ্লিট করা মানুষ সে খুব ভালো ডক্টর হবেই। আগে মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট। সো ইয়া, দ্যাটস ইট। সো ইয়া। হিউম্যানিটিকে লাভ করতে থাকো আর নিজের ক্যারিয়ার গুছাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম থ্যাংক ইউ। এভরিওয়ান।